যাব। প্লিজ তুমি এরকম করো না, তোমার পায়ে পড়ি। তা আর সম্ভব না লিমা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপন করতে পারবো না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ। আমি তোমায় ছাড়া বাঁচবো না, মরে যাব। কিছু করার নেই, আমার হবু বউ এখন প্রেগনেন্ট। তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা বলতেই ঠাস ঠাস করে দুটো চর দিয়ে বলতে লাগলো, কি বললি? তোর হবু বউ প্রেগনেন্ট? ছোট লোক কোথাকার। আমি তোকে ভালো ভেবেছিলাম, এত অপরাধের পরেও তোকে মাফ করে দিয়েছিলাম, আর তুই এইসব বলতেছিস? ভাবছিলাম তোকে আপন করে নেব, কিন্তু না, তোর মতো চরিত্রহীনকে ভালোবাসা যায় না। আর কি বললি যেন? বিয়ে? হ্যাঁ, 1 মাসের মধ্যে বিয়ে করে তোকে দেখিয়ে দেব। আর তোর এই নোংরা মুখ আর কোনোদিন আমাকে দেখাবি না। জানি না আর কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। এইসব বলে সে চলে যেতে লাগলো। আবির আমার কাছে এসে বলল, আপনি মিথ্যা বলতেছেন ভাইয়া, আমি জানি, কিন্তু কেন মিথ্যা বলতেছেন জানি না, আর জানতেও চাই না। কিন্তু একটা কথা, লিমা আপনাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ও মরে যাবে। বাকিটা এখন আপনার ইচ্ছা। এই বলে সেও চলে গেল আর আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। লিমা এইসব একেবারেই বিশ্বাস করে নিল। কিভাবে পারলো সে? একটা বারও ভেবে দেখলো না যে ওর সেলাফি এসব করতে পারে না। তবে একটু খুশিও হলাম এই ভেবে যে ও ভালো থাকবে। ওখানেই বসে থাকলাম এই ভেবে যে মনটা যদি একটু ভালো হয়। সন্ধ্যা হয়ে গেল, সেখানেই বসে আছি। হঠাৎ দেখি সাকিব কল দিচ্ছে, কল রিসিভ করলাম না। বেশ কয়েকবার কল দিল কিন্তু রিসিভ করে নাই। এখন রাত 8টা বাজে, সেখানেই বসে আছি। পিছন থেকে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। হ্যাঁ, সাকিব এসেছে। তার হতেই কাঁদো কাঁদো হয়ে বলল, বাড়ি যাবি না, নাকি এখানেই বসে থাকবি সারা রাত আর নিজের কষ্টগুলোকে আড়াল করবি আমাদের থেকে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর পারছি না রে, আর পারছি না সহ্য করতে। আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে রে। চিন্তা করিস না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে। আর একদম কাঁদবি না, আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বাসায় চল। দুজনে গাড়িতে করে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে সিমি আমাকে জোরে জোরে কাঁদতে লাগলো। ওকে সান্ত্বনা দিয়ে চুপ করালাম। এরপর সোফার দিকে তাকাতেই তো আমি অবাক। হ্যাঁ, আমার বাবা মা বোন আর রনি ভাইয়া আসছে। বাবা মাকে দেখে মুখটা অন্যদিকে নিয়ে নিলাম। এরপর মা আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো, কিন্তু আমি ধরিনি। মাকে সারিয়ে আবার মুখটা অন্য পাশে করলাম যাতে কেউ আমার মুখ দেখতে না পারে। এরপর মা বলল, এরকম কেন করছিস বাবা? আমরা অনেক ভুল করে ফেলেছি, তুই আমাদের মাফ করে দে। অনেক আগেই আপনাদের মাফ করে দিয়েছি। আর কেউ একজন বলেছিল আমার মুখ দেখালে নাকি তাদের মরা মুখ দেখতে হবে। আপনারা আর কেউ একজন জনসমুদ্রে বলেছিল আমি নাকি তাকেও খারাপ কিছু ইঙ্গিত করছি। তাই আপনারা আসছেন, খাওয়া দাওয়া করে যাবেন। সিমি, ওনাদের খাবারের ব্যবস্থা কর। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। রীতিমতো পালিয়ে আসলাম। রুমে এসে অনেক কান্না করলাম আর বলতে লাগলাম, আমাকে মাফ করে দিও তোমরা। আমার এই অল্প সময়ের জীবনে আর কাউকে জড়াতে চায় না। অন্যদিকে সাকিব, আচ্ছা, কি বললো সালাফি? কে ওকে জনসমুদ্রে অপবাদ দিয়েছে? অন্যদিকে আপু কাঁদতে কাঁদতে বলল, আমি। তুমি এটা কিভাবে পারলে নিজের ভাইকে সবার সামনে ছোট করতে? ব্যাস, আপনাদের নাটক শেষ হলে এবার আসতে পারেন। অনেক কিছু বলেছেন আপনারা, আর কিছু শুনতে চাই না। জানেন আন্টি, আমার ভাই একদিনও খাটে ঘুমায় না, ফুলেরও ঘুমায়। আর বলে যে খাটে নাকি ঘুম আসে না, কিন্তু আজ বুঝলাম ভাইয়া কেন খাটে ঘুমায় না। আর আপনারা সেই মানুষটাকে এত কষ্ট দিয়েছেন। জানেন সেদিন মার খেয়ে এসো আপনার কথা একবারও বলে নাই আপু, বলছে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা মা আপু আর কিছুক্ষণ কান্না করে চলে গেল। কিছুদিন থেকে লক্ষ্য করতেছি সাকিব কেন জানি আর আমার বাসায় আসে না। আবার সিমিও কেন জানি মনমরা হয়ে থাকে। রাতে বাসায় এসে সিমিকে ডাক দিলাম। ও এসে আমার পাশে বসলো আর বলল, কি হয়েছে ভাইয়া? আচ্ছা তোর কি হয়েছে বলতো? আর সাকিব কেন এখন আসে না? তোদের কি হয়েছে সত্যি করে বলবি? সিমি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া আমরা দুজনকে খুব ভালোবাসি, আমরা তোমাকে জানাইনি ভাইয়া, আমাকে মাফ করে দিও। কয়েকদিন আগেও এসে বললো ও নাকি স্বপ্ন দেখছে আমার সাথে বিয়ে হওয়ার জন্য। তুমি কোথায় হারিয়ে যাচ্ছ, তাই আমাকে অ্যাভয়েড করতেছে। আমি পারবো না ওকে ছেড়ে বাঁচতে ভাইয়া। তোর পাগলি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও সিমি জড়িয়ে ধরে কাঁদতে এসে একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আমার বেডেই। এরপর আমি ফ্লোরে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে আমার কেবিনে বসে আছি। সাকিব আমার কেবিনে ঢুকে যা বললো তা শুনে আমি কাঁদতে লাগলাম। সাকিব আমার কেবিনে ঢুকে শান্ত গলায় বলল, সালাফি, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে।
বল। আমি কালকের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। কেন? এমনি, দেশের ভালো লাগতেছে না। এটাই কারণ নাকি অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নাই। কার জন্য যাচ্ছিস? এই কথা বলার সাথে সাথে সাকিব এসে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। নিজের অজান্তেই সিমিকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলে তোর পা পর্যন্ত ধরে সিমিকে ভিক্ষা চাইতাম, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তুই অনেক দূরে চলে যাচ্ছিস, তখন নিজেকে ধরে রাখতে পারি নাই। লাগবে না আমার ভালোবাসা, আমার বন্ধু থাকলে যথেষ্ট। আর ও চোখের সামনে থাকলে ভুলে থাকতে পারবো না রে, তাই চলে যাচ্ছি। আর তুই থেকেও যদি আমি চলে যাই তোদের থেকে অনেক দূরে, তখন কি করবি? মানে? কিছু না, আয় আমার সাথে। এই বলে সাহেবকে সাথে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি সিমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আনমনে। ওকে ডাকতেই ও আমার সামনে আসলো। সাহেবকে দেখে চোখ নামিয়ে নিল। সাকিবের দৃষ্টিও নিচে দেখি। এরপর সাহেবকে সিমির কাছে নিয়ে এসে সিমিকে সাকিবের হাতে তুলে দিয়ে বললাম, সাকিব, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার কলিজা। আমার বোনটাকে দেখে রাখিস, ওকে কোনো কষ্ট পেতে দিস না। বাবা মা মরা, বোন আমার জীবনে অনেক কষ্ট পাইছে রে, আমি না থাকলেও অনেক, ওকে আগলে রাখিস। এই কথা বলতেই সিমি আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো আর বলল, তুই কোথায় যাবি হোম? কোথায় যেতে পারবি না আমাকে ছেড়ে। তুই যেখানে যাবি আমাকেও নিয়ে যাবি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ভাইয়া। তোর পাগলি কোথাকার, আমিও কি তোকে ছাড়া থাকতে পারি বল? এভাবেই 2 দিন কেটে গেল। এখন সিমি আর সাকিব চুটিয়ে প্রেম করছে। একদিন রাতে খুব খারাপ লাগছিল, সিমিকে ডাক দিলাম, কিন্তু ও সাকিবের সাথে কথা বলায় ব্যস্ত। একসময় কষ্ট সহ্য করতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। কিছু সময় পর সিমি সাকিবের কল কেটে দিয়ে এসে আমাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তৎক্ষণাৎ হাসপাতাল নিয়ে আসে। রনি ভাই চেক করতে থাকে। একসময় আমার জ্ঞান ফিরে আসে। রনি ভাইকে জিজ্ঞেস করলাম, আর কতদিন ভাইয়া? রনি ভাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। বুঝে গেলাম আর বেশি দিন নাই। অন্যদিকে সাকিব সিমির কাছে সব শুনে ঠাস ঠাস করে চর মেরে দিয়ে বলে, তোমার জন্য আজ আমার ভাইকে আমি হারাতে বসছিলাম। লাগবে না আর তোকে আমার, আমার জীবনে আমার বন্ধুই যথেষ্ট। এই বলে সাকিব আমার কাছে এসে আমাকে জড়িয়ে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। সিমি কেবিনে প্রবেশ করে কেমন অপরাধের মতো আমার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। ওকে হাতের ইশারায় কাছে ডাকলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাইয়া, আমি আর কোনোদিন এরকম করব না। আমি আর ফোন ব্যবহার করব না। আমাকে মাফ করে দে ভাইয়া, আমি এইসব কিছুর জন্য দায়ী। আমি তোর খেয়াল রাখতে পারলাম না ভাইয়া, আমি তোর ভালো বোন হতে পারলাম না। ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে সাকিবকে ডাকলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। তাদেরকে বললাম, আমি যদি না থাকি তবুও তোরা কষ্ট পাবি না, সুখে থাকবি। তোদের সুখেই আমি খুশি হব। আচ্ছা, আমি যদি তোদের ছেড়ে অনেক দূর চলে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? এই কথা শুনে সিনিয়র সাকিব আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। কোনো কথাই বলছে না। আব্বা মা বোনও আমার অসুস্থতার কথা শুনে এসেছে। তারাও অনেক কাঁদছে, মাপ চাইছে, কিন্তু কোথাও কথা বলে নাই। অবশেষে তারা চলে গেছে। 2 দিন পর হাসপাতাল থেকে বাসায় আসছি। আগে থেকে অনেক শুকিয়ে গেছি, ঠিকমতো দাঁড়াতে পারি না। পরের দিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি লিমা আমার কেবিনে ঢুকলো। ঢুকে আমাকে দেখে অবাক করে দিয়ে জোরে ধরে কাঁদতে লাগলো। এরপর আমাকে ছাড়িয়ে একটা কার্ড আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এই দেখ আমার বিয়ের কার্ড, তোকে জাস্ট জানাতে আসলাম তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুর আমার বিয়েতে এলাও না। তোর ওই রাস্তার কিটের মুখ আমাকে আর দেখাবি না। এই বলে চলে গেল। এরপর আবির আমার কাছে এসে বলল, ভাইয়া, এখনো সময় আছে, প্লিজ আপনি ওকে সত্যিটা বলে দিন। এই বিয়ে হলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমিও একটু মুচকে হেসে বললাম, ওর খেয়াল রেখো, কোনোদিন কষ্ট দিও না। আবির আমার কেবিন থেকে বেরিয়ে যেতেই আমার মাথা কেমন ঘুরতে লাগলো। আমি মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছিলাম। হঠাৎ সাকিব এসে আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। বসে বলল, তোর কি হয়েছে বল না, আমাকেও কি বলবি না? আমি না তোর ভাই? খুব কষ্ট হচ্ছে রে তোকে এভাবে দেখতে, প্লিজ আমাকে বল। কিছু হয়নি তো, আমি ঠিক আছি। আমি জানি তুই কেমন আছিস। আচ্ছা শুনছিস, লিমার নাকি বিয়ে, আমাকে দাওয়াত দিল। আচ্ছা আমি কি একবার কথা বলবো? আর একবার যদি ওর কথা বলিস তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবি। সরি, আর বলবো না। এরপর সাকিব আমাকে জোর করে বাসায় নিয়ে আসলো। এখন আর বাসা থেকে বাইর হই না, বাইর হবার শক্তিটাই নাই। মাঝে মাঝে আপু আর মা বাবা আসে, কিন্তু আমি ভালোভাবে কথা বলি না। দেখতে দেখতে লিমার বিয়ের আগের দিন চলে আসলো। আর মনে আগের দিনগুলো মনে করছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যাতে আর একটা দিন বাঁচিয়ে রাখেন। সিমি আমার এই অবস্থা দেখে কান্না করতে করতে পাগল প্রায়। হঠাৎ দেখি লিমা কল দিচ্ছে। কল রিসিভ করলাম। আমি কথা বলার কোনো শক্তি পাচ্ছিলাম না। লিমা কাঁদতে কাঁদতে বলল, আজ আবার গায়ে হলুদ, জানো অনেক